হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেলিনা হায়াত আইভি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে এই জবানবন্দি দিয়েছেন। ঘটনা সম্পর্কে সত্য কথাই বলেছেন বলে আশা প্রকাশ করেছেন তদন্ত কর্মকর্তা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2টি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে 3 মামলার শুনানি হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, একটি হত্যা মামলায় 2 দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন আইভি। নারায়ণগঞ্জের সজল হত্যা মামলায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে ফতুল্লার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে ট্রেন অ্যারেস্টের নির্দেশ দেওয়া হয়েছে। ওসমান পরিবারের বিরোধিতা করে হন জনপ্রিয়, তবে ছাত্র জনতা দমনে মিলে যান শামীম ওসমানের সাথে। বলছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পদচ্যুত মেয়র সেলিনা হায়াত আইভির কথা, যিনি সিটি কর্পোরেশনে চালাতেন স্বেচ্ছাচারিতা। বড় বড় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। তার মদদে দখলবাজিতে জড়িয়েছে পরিবারের সদস্যরা। হাসিনা বিরোধী আন্দোলনে আইবিও তো হাসিনার পক্ষে অবস্থান করে ব্যাপকভাবে ভূমিকাই রেখেছে। সে নজরুল ইসলাম বাবু, সে আইবি, তারা মিলে একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে। শামীম ওসমানরা একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে। এই তো ডিফারেন্স কোথায়? কোনো ডিফারেন্স নেই তো। এরা হলো মুদ্রার এপিট, মুদ্রার ওপিট, অল দ্য সেম ক্রিমিনাল। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি, যার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা রয়েছে, তো ইতিমধ্যেই সে রিমান্ডে সে সমস্ত হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং তার নিজের সমস্ত প্রকার অন্যায় অপকর্মের স্বীকারোক্তিও সে নিজেই দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য রিমান্ডে দিয়েছে, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর রিমান্ডে সে হত্যার দায় স্বীকার করে এবং তার অপকর্মের স্বীকারোক্তি দেওয়ার কারণে হত্যা মামলার শাস্তি অর্থাৎ ফাঁসি হতে যাচ্ছে এই নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির। কারণ এই সেলিনা হায়াত আইভি সে ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় সে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং বাংলাদেশের জনগণকে গুম, খুন, গণহত্যা সহ দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট সহ এমন কোনো অন্যায় অপকর্ম নাই যা সে না করেছে এবং তার আত্মীয় স্বজন, তার বাহিনী তারা না করেছে। তো যেই কারণে মূলত এদেশের জনগণ এই সাবেক আইভি মেয়রের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছে। তো দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। তো দর্শক, চলুন আমরা দেখব যে এবার রিমান্ডে যে হত্যার দায় এবং নিজের সমস্ত প্রকার অপকর্মের স্বীকারোক্তি দিয়েছে সাবেক মেয়র আইভি এবং যেই কারণে চিরকালের জন্য তার কপাল পড়তে যাচ্ছে, সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে তার, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন তার অপকর্মের কিছু চিত্র আমরা প্রথমে দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে আইবিও তো হাসিনার পক্ষে অবস্থান করে ব্যাপকভাবে ভূমিকাই রেখেছে। সে নজরুল ইসলাম বাবু, সে আইবি, তারা মিলে একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে। শামীম ওসমানরা একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে। এই তো ডিফারেন্স কোথায়? কোনো ডিফারেন্স নেই তো। এরা হলো মুদ্রার এপিট, মুদ্রার ওপিট, অল দ্য সেম ক্রিমিনাল। যদিও অন্য দলের প্রার্থীদের জন্য মাঠের পরিস্থিতি ছিল ভিন্ন। শুধু শামীম ওসমানের প্রতি একটা ফোকাস দিয়ে উনি সবসময় ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করেছে। আমি যে সময় 2016 সনে তার সাথে নির্বাচন করছি, এই নারায়ণগঞ্জের মানুষ আমাকে ভোট দিয়েছিল, অথচ তাকে বিজয়ী দেখানো হয়েছিল অনেক ভোটে। তো এটা তো গত বছরগুলোতে শেখ হাসিনার আমলে নির্বাচনটা কি হয়েছে সেটা তো জানেন। সেইভাবে নির্বাচিত হইয়া সেই নারায়ণগঞ্জের মানুষকে শোষণ নির্যাতন কইরা সে অগাধ সম্পত্তির মালিক হয়েছে। দিনের ভোট রাতে করে তারা পদ বাগিয়ে নিয়ে দলীয় এবং সরকারি পদ বাগিয়ে নিয়ে তারা মানুষের উপর এক ধরনের জুলুম নির্যাতন চালিয়েছে। মেয়র হওয়ার পর কিভাবে আইভি স্বেচ্ছাচারী হয়ে উঠলেন, ওসমান পরিবারের বিরোধিতা করে আইভি জনপ্রিয়তা অর্জন করলেও সিটি কর্পোরেশনে চালাতেন স্বেচ্ছাচারিতা। তার সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলার সুযোগই ছিল না। শেখ রাসেল পার্ক সারা দেশের সব চাটুকারদের মতোই আইভিও ফ্যাসিস্ট হাসিনা বন্দনায় তৈরি করেন এই পার্ক। নগরীর দেওভোগ এলাকায় এই পার্কটি নির্মাণে সিটি কর্পোরেশনের ব্যয় হয় 57 কোটি 67 লাখ টাকা, যে ব্যয় নিয়ে রয়েছে
নানা প্রশ্ন। ফেসিস খুনি হাসিনা যেমন বড় বড় মেগা প্রকল্পে যে প্রকল্প করতে গিয়ে যে মেগা দুর্নীতি করছে, লক্ষ কোটি টাকা পাচার করছে, তেমনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যেমন রাসেল পার্কের নামে এবং বড় বড় রোড নামে বারবার বাজেট বাড়িয়ে যে দুর্নীতি করেছে, সেটাও আমরা তদন্ত চাই। এই তদন্ত করলে অবশ্যই এটা প্রমাণিত হবে এবং সে একজন দুর্নীতিগ্রস্ত লোক, সেটাও প্রমাণিত হবে। নারায়ণগঞ্জ মানুষ তার উপরের রূপটা দেখছে, এখনো ভিতরের রূপটা দেখে নেই। এই পার্কটি ঘিরে যে উচ্ছ্বাস ছিল দিন দিন তা ম্লান হচ্ছে, কারণ আইভির ইচ্ছা আর স্বেচ্ছাচারিতার কারণে বিপাকে পড়েছেন পার্ক ঘিরে গড়ে ওঠা আরও কিছু প্রতিষ্ঠান। কারণ এই পার্কটি সিটি কর্পোরেশন করলেও পার্কের জায়গা রেলওয়ের, যে কারণে পার্কের জায়গা বুঝে পায়নি সিটি কর্পোরেশন। কোনো ডিপার্টমেন্টের জায়গা যখন অন্য ডিপার্টমেন্ট নিবে, এটার একটা অফিসিয়াল তো প্রসেস আছে, ওই ডিপার্টমেন্ট জায়গাটা হ্যান্ডওভার করবে। এখন এই কাজগুলো আসলে কোন প্রেক্ষাপটে কিভাবে তখন হয়েছে, আসলে আগের বিষয় তো আমি ওই বিষয়গুলো জানি না। পার্কের সাথেই গড়ে উঠেছে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট। নজরকাড়া ভবন দেখে চমকে যাবেন সবাই, কিন্তু তার চেয়ে বড় চমক হলো এত বড় প্রতিষ্ঠান নিয়ে ঝুঁকির মধ্যে আছেন প্রতিষ্ঠানের কর্তারাই। আমাদেরই তো হোল্ডিং নাম্বার বসে নাই এখন, ওই পার্কের যে পুরো জায়গাটা, এটা তো আসলে আমাদের কাছে এখনো বুঝে আসে নাই। একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা যদি এই কি বলে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায়, একটুখানি তো ব্যত্যয় ঘটে। যেমন খুশি তেমন সাজর মতো যেমন ইচ্ছে স্থাপনা নির্মাণ হয়েছে পার্কের ভেতর। জনগণের জন্য সারাক্ষণ উন্মুক্ত না থাকলেও বাণিজ্যিক কার্যক্রম চলে জোরে সোরেই। বাণিজ্যিক এসব প্রতিষ্ঠানে জড়িয়ে আছেন আইভির ঘনিষ্ঠজনরা। আমি এত টাকা ইনভেস্ট করলাম, দেখা যাচ্ছে হঠাৎ করে যদি কোনো একটা সরকারি একটাই হয়, আমি কিন্তু কোথাও গিয়ে ক্লেম করতে পারবো না, কারণ আমি ক্লেম করার কিন্তু আমি তো ভাড়াটিয়া। অবৈধভাবে অনেকগুলো স্থাপনা নির্মাণ করে সেখান থেকে খবর আছে যে উনি এখনো পর্যন্ত ভাড়া নিচ্ছেন জেলে বসেও। পার্ক ঘিরে গড়ে উঠেছে আরও কিছু প্রতিষ্ঠান। আইভির ঘনিষ্ঠতার খাতিরে এখনো দাপুটে আচরণ কমেনি অনেকের। বলছেন সরকারি জমি নাকি আইভির মাধ্যমে কিনে নিয়েছেন তারা। যে জায়গাটা, এটা আমাদের মেয়র, সিটি কর্পোরেশন তদানীন্ত কর্তৃপক্ষ আমাদের ওইখান থেকে জায়গাটা রিপ্লেস করে আমাদের এই দিকে দিচ্ছে, যেটা আমাদের খরিদকৃত জায়গা। এবং সিটি কর্পোরেশন বস্তি ব্যাংকে যে পার্ক করছে, এই পার্কের লাগোয়ে আমাদের এই জায়গাটা। যদিও সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়ে 21-এর চোখের টিম। আইভির স্বেচ্ছাচারিতায় নাখোশ সিটি কর্পোরেশনের নিম্ন স্তরের কর্মীরাও। বাংলাদেশে এমন কোনো সুপার কলোনি নেই যেতে কেউ ভাড়া থাকে। আমাদের বেতন 8,000 টাকা, আমরা 5,000 টাকা কই থেকে দেবো আমরা? মেয়র সাহেব বলছে তোমাদের ভাঙ্গাচোরা বাসা থেকে তোমরা উঠো, আমি ভালো করে পরিবেশটা বানাই দিই, তোমরা এসে থাকো। যখন আমরা গেছি ওখানে রুম চাইতে, বলছে যে তোমরা আগে সই দাও দলিলে, সই দিয়ে 5,000 টাকা ভাড়া কাটবে, তারপরে তোমরা বাসায় উঠবে। তাদের অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পরে তাদের কাছ থেকে মাসে মাসে টাকা কেটে নিচ্ছে সিটি কর্পোরেশন। বলছে যে আমার ফান্ডের টাকা দিয়ে বানাইছি, এইটাও কয় নাই যে কত বছর থাকবো। হ্যাঁ, আমাদেরকে একবার আইছিল উঠাইবার জন্য, আমরা উঠি নাই, আমরা কই যাবো। আমাদের যে বেতনের অ্যাকাউন্ট আছে ওইটাতে ভাড়াটা কাইটটাই তারপর আমাদের বেতনটা আসে। আমাদের যদি ঘর বানাই নেওয়া হয় তো আমরা চলবো কেমনে? আমি নিজের টাকা খরচ করে বানাইছি, এই লিগা ভাড়া কাটবো। বড় ময় মুরব্বীরা পায়ের তলে পড়ছে, হ্যাঁ দাম দেয় নাই, কয় ভাড়া দেয়া দলিলের মধ্যে সই কইরা তোমরা ভাড়া নিলে 5,000 টাকা করে নাও, নাহলে বিল্ডিংয়ের মধ্যে তোমরা উঠতে পারবে না। হ্যাঁ, নিজের টাকা দা বানাইছে। আইভির স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানায় জুলাই বিপ্লবীরা। আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনটা ভদ্রবেশী দুষ্টরূপে এই মেয়র আইভি ধারা ঘিরেছিল। শুধু নারায়ণগঞ্জ না, সারা বাংলাদেশে কোথাও আমরা বৈষম্যকে মেনে নিতে পারবো না। মেয়রের আইভির বিরুদ্ধে যত অপকর্ম আছে এবং তিনি গ্রেফতার হয়েছে, তার সুষ্ঠু বিচার করুন। দলীয় যে বিচার নিশ্চিতের কথা আমরা বলি, সেই দলীয় বিচার নিশ্চিতের জায়গা থেকে তার বিচার করতে হবে। আইভি কিভাবে দখলবাজিতেও জড়িয়েছিলেন, আইভি কাছের মানুষদের দিয়েছিলেন সব ধরনের সুযোগ সুবিধা। এটি প্রচলিত ছিল যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কোনো সুবিধা পেতে হলে হতে হবে আইভির ঘনিষ্ঠজন। সেলিনা হায়াত আইভির ঘনিষ্ঠজন না হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাজ বাগানোর কোনো উপায় ছিল না। এজন্যই সিটি কর্পোরেশনের যত কাজ হতো তার বেশিরভাগই পেত আইভির সবচেয়ে ঘনিষ্ঠজন আবু সুফিয়ান, যাকে আওয়ামী লীগ নেতারাই ব্যাংক অফ সুফিয়ান নামে উপাধি দিয়েছিলেন। সুফিয়ান নিজে তো কাজ করতেনি, অন্য কেউ কাজ পেতে হলেও সুফিয়ানের কাছে আসতে হতো।
সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা সুফিয়ান এখন আইভির বদৌলতে কোটি কোটি টাকার মালিক। তার কোথায় কত টাকা আছে তা নিয়েও চলে জল্পনা কল্পনা। আমরা নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যাই, সেখানে প্রাসাদ সম এক বাড়ি রয়েছে আবু সুফিয়ানের। 5 আগস্টের পর সেখানে থাকেন না তার পরিবারের কেউই। কথা হয় স্থানীয়দের সাথে, জানান আইভির ঘনিষ্ঠতায় এত উপরে উঠেছে সুফিয়ান। আর দুইটা ওই পুরান বাড়ি আর এই বাড়ি আমি জানি, এই বাড়ি করছে এই বাড়ি করছে, মানে কত টাকার মালিক এটা আমি উত্থানটা কীভাবে হইলে কোনো সে তো ঠিকাদারি একটা ব্যবসায়ী, সিটি কর্পোরেশন ঠিকাদারি করছে এটা আমরা জানি। আইবি ওনার বন্ধু ছিল, ওই হিসেবে কাজ করছে, কাজ করে টাকা পয়সা মালিক হয়েছে। এই রাজনীতিতে বহুত কিছু হয়, বালা খারাপ হয়, খারাপ ভালো হয়, কেউ কাকা এটা কি বলতে পারবো? এই পাড়াইলে আইবি এই নেই মানে রেস্ট নিত আর। তারা জানান সুফিয়ানের এই শহরে আরো বাড়ি আছে। তাদের কথা অনুযায়ী আমরা সুফিয়ানের আরেকটি বাড়িতে যাই। বিরাট এলাকা জুড়ে এ বাড়িতে ভাড়া থাকেন শতাধিক মানুষ। বাড়ির এমনি মালিক কে চায়? মালিক হলো আবু সুফিয়ান। উনি কোন বাসায় থাকেন? আরে আমি কোনদিন আমার নিজের চোখে আমি দেখি নাই। তো আমরা জানা মতে নাকি আরো বাড়ি আসছে ওইদিকে। এবার পাশেই দেখা মেলে সুফিয়ানের আরেক রাজপ্রাসাদের। অভিযোগ এসব দৃশ্যমান সম্পদ ছাড়াও তার রয়েছে বহু অজ্ঞাত সম্পদ। অভিযোগ সুফিয়ানের মাধ্যমে টাকা আসলে রোজগার করতেন আইভি নিজেই। হাসানে আর সুফিয়ানের এই নারায়ণগঞ্জ সিটানের 90% কাম হেরা করছে। সুফিয়ানের বিরুদ্ধে 7 খুনের ঘটনায় জড়ানোর অভিযোগও করেছিলেন ওসমানী পরিবারের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি স্বীকৃতি পাওয়া শামীম ওসমান। যদিও সেই সময়ে গণমাধ্যমে ব্যাখ্যাও দিয়েছিলেন সুফিয়ান। আর যদি কি আমার মাইরে ফেলায় নিজের স্বার্থে যদি মনে করেন তখন আমি একজন মাইরা লাই, তখন এটা আমার পাপ হইব না, ঠিক আছে? এ কথা আমি বলছি, এটা আমি অস্বীকার করতেছি না, ঠিক আছে? মামলা হলো এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে আইভি ঘনিষ্ঠ সুফিয়ান। অনেক নাটকীয়তার পর আইভি গ্রেপ্তার হলেও অভিযোগ আছে টাকার বিনিময়ে গ্রেপ্তার সহ আইনি পদক্ষেপ এড়িয়ে যাচ্ছেন তিনি। আমরা কথা বলতে চাই সুফিয়ানের সাথে। কল রিসিভ করে কথা বলার জন্য সময় নির্ধারণ করেন সুফিয়ান নিজেই, তবে সেই সময়ে তার ফোন বন্ধ পাওয়া যায়। বিগত সময়ে যে আপনি কাজ করছিলেন সিটি কর্পোরেশনের আন্ডারে, কত টাকার কাজ করছিলেন, কি কি প্রকল্পে কাজ করছেন? ওটা আপনার সিটি কর্পোরেশনের লিস্ট নেন, লিস্টের ভিতরে যাবে। ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। সন্ধ্যা পরে দেন, ওই যে আপনার একটু অসুস্থ, সারাটা হসপিটালে। সন্ধ্যার পরে? বারবার তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি তাকে। ঘনিষ্ঠজন প্রীতি ছাড়াও স্বজন প্রীতি ছিল আইভির, যে কারণে ছোট ভাই উজ্জ্বলকে রাজনীতির ময়দানে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপনে করেছেন সবকিছুই। ভাই রনিকেও দিতেন বহু সুবিধা। আমরা তাদের সাথে যোগাযোগ করতে চাইলে গা ঢাকা দেয় তাদের পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভিকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সিদ্দিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় তাকে রিমান্ড দেওয়া হয়েছে। সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে আইভির 7 দিনের রিমান্ড চেয়ে হাজির করা হয়। একই আদালতে ফতুল্লার সাইদ হত্যা মামলাতেও শোন অ্যারেস্ট দেখায় পুলিশ। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 9 মে সেলিনা হায়াত আইভিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আইভির বিরুদ্ধে সিদ্দিরগঞ্জ থানায় 4টি এবং ফতুল্লা থানায় 1টি মামলা রয়েছে, যার 3টি হত্যা মামলা। ইতিমধ্যেই নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ডে তার কাছ থেকে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গিয়েছে। তো এই সেলিনা হায়াত আইভি সে কিন্তু এই 5ই আগস্টের আগে অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনে এবং এর পাশাপাশি এর আগেও আমরা সবসময় দেখেছি যে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার পক্ষ হয়ে মূলত সর্বদা সে কাজ করেছে এবং পাশাপাশি সে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এই জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে যারা মূলত ছাত্র জনতার বিরুদ্ধে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, এরপরে যত নৃশংস কর্মকাণ্ড করেছে, তো তাদের পক্ষে মূলত এই সেলিনা হায়াত আইভি সে সরব ছিল এবং সে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল এবং এই সেলিনা হায়াত আইভিদের নির্দেশেই মূলত পুলিশ প্রশাসন সহ বাংলাদেশের প্রশাসন বাহিনী এদেশের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে বাধ্য হয়েছে। সুতরাং নির্দেশদাতারাই হচ্ছে আসল আসামি। সেই কারণেই এখন এদেশের জনগণের দাবি যে যারাই এই
আদেশদাতা ছিল, হুকুমের আসামি ছিল, তো তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। তো ইতিমধ্যেই এই সেলিনা হায়াৎ আইভীদের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও গঠন করা হয়েছে এবং সেখানেও তাদেরকে শাস্তি প্রদান করা হবে। যে যা অন্যায় করেছে সে সেই অন্যায়ের শাস্তি সে পাবেই, এটাই এদেশের জনগণ চায় এবং বর্তমান সরকারের প্রতিশ্রুতি এটাই। তো যাই হোক দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।